তারপরে যদি আসি তাহলে ট্রান্সপোর্টেশন খাতে আমার কি অবস্থা। ট্রান্সপোর্টেশন খাতে আসলে ইলেকট্রিক ভেহিকেলকে গুরুত্ব দেওয়ার জন্য অনেক ধরনের নতুন নতুন প্রণোদনা দেওয়া হয়েছে। যেরকম ইভি চার্জিং স্টেশনের উপরে যে ট্যাক্স সেটা 40% থেকে 0% করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যখন ইলেকট্রিক কার রেজিস্ট্রেশন করতে চাই বিআরটিএ তে, তখন আমাদের ইনকাম লেভেল যাই হোক না কেন সবারই 2 লাখ টাকা করে দিয়ে সেটা রেজিস্ট্রেশন করা লাগতো। সেখানে স্ল্যাবটা তারা পুরো নির্ধারণ করেছে। সেখানে কম ক্যাপাসিটি আলা যে ইভি সেগুলোকে তুলনামূলক কম অর্থ লাগবে এবং যত বাড়তে থাকবে তখন তত বেশি ক্যাপাসিটি প্রয়োজন হবে। এবং যদি আপনারা এটাতে দেখেন ইভির ক্ষেত্রে প্রত্যেকটাতেই কিন্তু কমিয়েছে এবং সে কমানোটা সর্বোচ্চ 40% পর্যন্ত। ইভিতে আমরা এমন কোনো কম্পোনেন্ট পাই নাই যেখানে তারা ট্যাক্স বা ট্যারিফ কমায়নি, সবগুলোতেই কমিয়েছে। এটাকেও আমরা ধন্যবাদ জানাই। এবং তার পাশাপাশি আমাদের যে ফসিল কার কম্বাশন ইঞ্জিন যেসব গাড়িতে রয়েছে সেগুলোর ডিসকারেজ করবার জন্য টোটাল ট্যাক্স ইনসিডেন্স সেখানে আসলে বাড়ানো হয়েছে। আমাদের যে 4টা কম্পোনেন্ট তার মধ্যে একটাতে খালি আনচেঞ্জ রয়েছে, 3টাতে সেখানে বাড়ানো হয়েছে। অর্থাৎ ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করলে সেটা আমাদের জন্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বিদ্যুতায়িত গাড়ির ব্যবহারকে প্রসারিত করবে। সর্বোপরি তাহলে আচ্ছা আমাদের এগ্রিকালচার সেক্টরটা তো একটা গুরুত্বপূর্ণ খাত, তাহলে আমাদের এগ্রিকালচার সেক্টর কি পেল? আমাদের কাছে এটা একটু হতাশাজনক লেগেছে যে এগ্রিকালচার সেক্টরে সোলার ইরিগেশনকে প্রসার করবার জন্য তেমন কোনো আলাদা দিক নির্দেশনা এই বাজেটে ছিল না। এখানে বলা হয়েছে যে 98টা সোলার বেসড ইরিগেশন পাম্প এবং 27টা যে সোলার বেসড কূপ খনন করার প্রকল্প নেওয়া হবে, কিন্তু সেগুলোর জন্য আলাদা কোনো প্রণোদনা, আলাদা কোনো সাবসিডির কথা সেখানে বলা হয়নি। তার মানে যদিও ডিরেক্টলি এই খাতের জন্য আলাদা করে কিছু বলা হয়নি, যেহেতু সোলারের কিছু কম্পোনেন্টে আমরা ট্যারিফ কমিয়েছি সেহেতু তার কিছুটা ইম্প্যাক্ট আমাদের সোলার ইরিগেশনেও পড়বে এবং সেটার টেবিলটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। মূলত যেগুলো আর কি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, পিভি সেল, সোলার ইনভার্টার, কন্ডাক্টর, এগুলোর ক্ষেত্রে যে ধরনের ডিডাকশন করা হয়েছে সেটার কিছুটা ইম্প্যাক্ট আমরা ইনডিরেক্টলি এগ্রিকালচার সেক্টরে দেখতে পারবো। এতক্ষণ তো বললাম যে তাহলে আমাদের যে ধরনের ফিসক্যাল ইনসেন্টিভ দেওয়া হচ্ছে বা ফিসক্যাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেগুলো করে করছিল। বাজেটের একটা আলোচ্য বিষয় থাকে যে আমি কি পরিমাণে সাবসিডি পাচ্ছি সেইটাও। যদিও আমরা বিগত কয়েক বছর যাবতই দেখছি যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাবসিডি কি পরিমাণ দেওয়া হচ্ছে, কি পরিমাণ দেওয়া হয়েছে এবং আগামী অর্থ বছরে কি পরিমাণ দেওয়া হবে সেটার তথ্যটা কিন্তু এখন অত পরিষ্কার করে দেওয়া হয় না। আমরা সিপিডির পক্ষ থেকে অনুরোধ জানাবো যে অন্যান্য খাতের মতো যদি এইটারও একটা পরিষ্কার তথ্য দেওয়া হয় আমাদের বাজেটের যেসব ডকুমেন্ট রয়েছে, তাহলে আমাদের জন্য এগুলো বুঝতে আরো সুবিধা হবে। তবে যেটা আমরা সোফার জানতে পেরেছি যে আগামী 26-27 অর্থ বছরে 37,000 কোটি টাকা বিদ্যুতের জন্য ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে এবং 11,000 কোটি টাকা এলএনজি আমদানির জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যেটা কিনা আমাদের জন্য একটা চিন্তার বিষয়, তেলের জন্য আবার 10,000 কোটি টাকা আলাদা করে ভর্তুকি রাখা হয়েছে। আমরা কিন্তু অনেকদিন তেলে কোনো ভর্তুকি দিই না, কারণ বিপিসি তো কম্পিটিটিভ রেটের চেয়ে একটু বেশি প্রাইস রাখে, সে তখন প্রফিটে থাকে। কিন্তু এবার যে আমাদের বৈশ্বিক সংকট হলো, তেল আমরা আনতে পারলাম না বা উচ্চ দামে আনলাম, সেটার জন্য বিপিসি কে ভর্তুকি দেওয়ার প্রয়োজন হচ্ছে। এটা আমাদের কাছে একটা উদ্বেগের বিষয় যে এটা যদি কন্টিনিউ করে তাহলে তো আমার ভর্তুকির বোঝা আরো আসলে বাড়লো। আগে বিপিসি তেলে দেওয়া লাগতো না, এখন আবার তেলে দেওয়া লাগছে। আবার একই সাথে সরকার বলছে যে তারা ভর্তুকি কমাবে, আগামী অর্থ বছর থেকে ভর্তুকিটা কমতে থাকবে আরো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভর্তুকি কমানোর তো কোনো দিক নির্দেশনা আমাদের কোনো ডকুমেন্ট আমরা দেখলাম না, তাহলে কি সরকার বিদ্যুতের দাম আবার বাড়িয়ে সেই ভর্তুকি কমানোর কথা চিন্তা করছে? সেটা যদি হয় তাহলে আমরা সেটা কোনোভাবেই পক্ষপাতী নয়। আমরা মনে করি যে ভর্তুকির একটা বড় অংশ যেহেতু আমাদের এখনো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে এবং খুবই উচ্চ মূল্য ক্যাপাসিটি
গ্র্যাচুইটি পেমেন্ট দিতে হচ্ছে, এই চুক্তিগুলা রিনেগোশিয়েট করে আমরা ভর্তুকি কমানোর পক্ষপাতী।